নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, চোরে ডাকাতে। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সে আমলে আমাদের পরগনায় বিখ্যাত চোর ছিল সিধু। তার হাত খুব সাফ ছিল, মাথা ছিল ঠান্ডা আর তুখোড় বুদ্ধি। দিনের বেলা সিধু গৃহস্থের মতো চালচলন বজায় রাখতো। আমাদের বাড়িতেও বেড়াতে টেড়াতে আসতো সে। আর পাঁচজনের মতোই ঠাকুমা তাকেও ফলটাও খাওয়াতেন, মুড়ি মেখে দিতেন। কেবল সে চলে যাওয়ার পর ঠাকুরমা গেলাস পাটি গুনে দেখতেন সব ঠিকঠাক আছে কিনা। সিধু সব বাড়িতে যেত খবর করতে। কার বাড়িতে নতুন লোক এলো, কি নতুন কাপড় চোপড় এলো দোল দুর্গোৎসবে, কোন বাড়িতে টাকা পয়সার আমদানি হচ্ছে ইত্যাদি খবর বুঝে রাত বিরেতে হানা দিত সেই বাড়িতে। এমন সব মন্ত্র জানা ছিল তার যে সে মন্ত্রের জোরে বাড়ির সবাই নিঃসারে ঘুমতো। সিধু হাসতে হাসতে চুরি করে নিয়ে যেত সব। এমনকি যাওয়ার আগে গৃহস্থর ঘরে বসে দুদণ্ড জিরিয়ে তামাক টামাক খেয়ে যেত। আমরা ছেলেবেলায় যখন তাকে দেখেছি তখন সে বেশ বুড়ো, পরনে ফরাসটাঙা ধুতি, গিলে করা পাঞ্জাবি, পায়ে নিউকাট, মুখে পান আর গলায় গান। বুড়ো বয়সেও সে বেশ শৌখিন ছিল। 4টে আঙুলে 4টে করে আংটি পরতো, বাজার করতে গিয়ে দরাদরি করতো না। চুরি করে প্রচুর পয়সা করেছিল সে। বাড়িতে 10-12টা গরু, 7-8 জন ঝি চাকর, জুড়ি গাড়ি সবই ছিল তার। বুড়ো বয়সে তার ভীমরতি হয়েছিল খানিকটা। তখন তার চোখে ছানি আসছে, বাদ ব্যথিতেও কষ্ট পায়। খুব দরকার না পড়লে চুরি করতে যেত না। এদিকে তার ছোট মেয়ে বিবাহযোগ্যা হয়েছে, একটা ভালো সম্বন্ধও পেয়ে গেল। মেয়ের বিয়ে, তার খরচ কম নয়। তার বউ তখন প্রায় তাকে খোঁচাতো, মেয়ের বিয়ে আষাঢ়ে, তোমার তো গরজই নেই দেখছি। অত বড় ব্যাপার, তার খরচপাতি আসবে কোত্থেকে? রাতের দিকে একটু আধটু বেরোলে তো হয়। সিধু তখন তার কাকালের ব্যথার কথা বলতো, চোখের ছানির কথা বলতো, কিন্তু তার বউ সেসব শুনতো না। শোনা যায় বুড়ো বয়সে সিধুর কিছু ভূতের ভয়ও হয়েছিল, নিশুত রাতে বেরোতে সাহস পেত না। আমাদের পরগনায় আর একজন বিখ্যাত লোক ছিল, তার নাম হালিম। লোকে বলতো হালুম মিয়া। তা হালিম ছিল সাংঘাতিক ডাকাত। যেমন তার বিরাট চেহারা, তেমনি তার সাহস। যে বাড়িতে ডাকাতি করবে সে বাড়িতে 7 দিন আগে গিয়ে তার সাকরের চিঠি দিয়ে আসতো যে অমুক দিন হালিম সে বাড়িতে ডাকাতি করতে আসবে। সে আমলে পূর্ববঙ্গে গ্রামে গঞ্জে দারোগা পুলিশ খুব বেশি ছিল না। তাছাড়া খাল বিল জঙ্গলের দেশ বলে অধিকাংশ জায়গায় ছিল দুর্গম। সেসব জায়গায় চোর ডাকাতদের ভারী সুবিধে। হালিম বা হালুম মিয়াকে তাই কেউ কখনো জব্দ করতে পারেনি। সে ছিল দারুণ লাঠিয়াল, অসম্ভব সাহসী। দরকার না পড়লে সে খুনটুন করতো না। জমিদার বা ধনীরা সাধারণত হালিম মিয়ার ডাকাতি করতে এলে খাতিরটাতেই করতো। শোনা যায় হালিম যে বাড়িতে ডাকাতি করতে যেত সে বাড়ি আগে থেকে বিয়ে বাড়ির মতো সাজানো হতো, রোশনাই দেওয়া হতো, ভালো খাবার দাবারের বন্দোবস্ত থাকতো। হালিম উপস্থিত হলে বাড়ির মালিক হাত জোর করে আসুন বসুন করত। হালিম বিনা বাধায় ডাকাতি করে চলে আসতো, কিংবা ঠিক ডাকাতি তাকে করতে হতো না। বাড়ির লোকেরা তাকে সিন্দুকের চাবি টাবি খুলে সব গুনে গেঁথে দিয়ে দিত। কিন্তু সকলের তো দিন সমান যায় না। আমাদের ছেলে বয়সে সেই কিংবদন্তির ডাকাত হালিমও বুড়ো হয়েছে। গোরস্থানের কাছে তার বেশ বড় বাড়ি, তারও দাসী চাকর, ধানের মড়াই, জোত জমি, গরু সবই আছে। আমরা হালিমকে দেখতাম কানে আতরের তুলো গুঁজে, চোখে সুরমা দিয়ে, চমৎকার চেক কাটা সিল্কের লুঙ্গি আর মখমলের পাঞ্জাবি পরে জমিদারের পুকুরে ছিপে মাছ ধরছে। খুব গম্ভীর ছিল সে, চোখ দুখানা সবসময় লাল টকটকে। ডাকাতি করা তখন ছেড়েই দিয়েছে, তবে শিক্ষানবিশ ডাকাতরা তার কাছে তালিম নিতে আসতো। সিধুর কথা যা বলছিলাম, বউয়ের তাড়নায় অবশেষে একদিন রাতে সে চুরি করতে বেরোলো।
চোখের ছানির জন্য রাস্তাঘাট ভালো ঠাহর হয় না, তাই সঙ্গে হারিকেন নিল। একা যেতে ভূতের ভয়, তাই একজন চাকরকেও সঙ্গে ডেকে নিল। রাস্তায় সাপখোপের গায়ে পা পড়ে যেতে পারে ভেবে হাততালি দিয়ে দিয়ে হাঁটতে লাগলো, আর ভূত প্রেত তাড়ানোর জন্য তারস্বরে রাম নাম করতে লাগলো। সেই হাততালি আর রাম নামের চোটে এত বিকট শব্দ হচ্ছিল যে রাস্তার দুপাশের বাড়ি ঘরে লোকজনের ঘুম ভেঙে যেতে লাগলো। তারা সব উঁকি মেরে দেখছে ব্যাপারখানা কি। অনেকেরই ধারণা হলো সিধু চোর ধার্মিক হয়ে গেছে, তাই রাত থাকতে উঠে ঠাকুরের নাম নিতে নিতে প্রাতঃস্নান করতে যাচ্ছে নদীতে। এদিকে সিধুর হলো বিপদ, যে বাড়িতেই ঢুকতে যায় সে বাড়িতেই দেখে গৃহস্থ সজাগ রয়েছে। ঘুরে ঘুরে হয়রান হয়ে গেল সে। কত ঘুম পাড়ানি মন্ত্র পাঠ করলো, কিন্তু বুড়ো বয়সে মন্ত্রের জোরও কমে এসেছে, তেমন কাজ হয় না। ঘুরে ঘুরে হয়রান হয়ে গোরস্থানের কাজ বরাবর এসে এক গাছতলায় সে জিরিয়ে নিচ্ছিল। খুব ঠাউর করে সমুখ পানে চেয়ে বলল, ওই মস্ত বাড়ি ওটা কার রে? চাকর উত্তর দিল, ও হালুম মিয়ার বাড়ি। বটে বটে বলে খুব খুশির ভাব দেখালো সিধু। তা 2 পয়সা হালিম করেছে বটে, এতকাল তো খেয়াল হয়নি। এই বলে সিধু শীত কাঠি বের করলো। পরদিন গঞ্জে হইচই পড়ে গেল, হালিম মিয়ার বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে। সকালে হালিমের বউ পা ছড়িয়ে পাড়া জানান দিয়ে কাঁদতে বসেছে। ওগো, আমার কি হলো গো? আমার সব চেঁচে বুঝে নিয়ে গেছে গো। বলি, ও হালিম বুড়ো, তো শরম নেই? যার দাপে মাগে গরুতে এক ঘাটে জল খেত তার বাড়িতে চুরি? বলি, ও মুখ পোড়া হালিম বুড়ো, সাত সকালে গেঁজা টানতে বসেছিস? হ্যাঁ, কচু গাছের সঙ্গে দড়ি বেঁধে ফাঁসি যা, থুতু ফেলে ডুবে মর। দাওয়ায় বসে গাঁজা খেতে খেতে হালিম কেবল রক্তচক্ষু মেলে তাকিয়ে তার বিবিকে ধমক দিয়ে বলে, এই সুপ্রবাদী, যে বেটা চুরি করেছে না তার গর্দানে জিম্মা আমার, দেখিস। তা শুনে বিবি আরো ডুকরে কেঁদে ওঠে। হালিম দুটো কাজ করলো। সিধুর নামে 3 ক্রোশ দূরে থানায় গিয়ে একটা নালিশ ঠুকে দিয়ে এলো, আর সিধুর মেয়ের বিয়ে ঠিক 7 দিন আগে একটা চিঠি পাঠালো তার কাছে। তোমার কন্যার বিবাহের রাত্রে আমি সদল বলে উপস্থিত হইতেছি, আমাকে অভ্যর্থনা করিবার জন্য প্রস্তুত থাকিও, ইত্যাদি। চিঠি পেয়ে সিধু বলল, তারপর সেও 3 ক্রোশ দূরে থানায় গিয়ে দারোগা বাবুকে মুরগি আর মাছ ভেট দিয়ে মেয়ের বিয়েতে নেমন্তন্ন করে এসে দাওয়ায় বসে ফিক ফিক করে হাসতে আর তামাক খেতে লাগলো। সিধুর মেয়ের বিয়েতে আমাদেরও নেমন্তন্ন ছিল, ছোট কাকা সমেত আমরা সব ঝেঁটিয়ে গিয়েছিলাম। গিয়ে দেখি হালিম মিয়া ডাকাতি করতে আসবে শুনে যাদের নেমন্তন্ন করা হয়নি তারাও সব এসেছে গঞ্জ সাফ করে। বিয়ে বাড়ি গিস গিস করছে লোকে। দারোগা বাবু এসে গেছেন। সিধু তাকে বিবাহ বাসরের মাঝখানে বর আসনে বসিয়ে দিয়েছে, আর বর তার পাশে একটা মোড়ায় বসে নিজের হাতে হাত পাকার বাতাস খেতে খেতে ঘামছে। তখনকার নিমন্ত্রণে 4-5 রকমের ডাল খাওয়ানো হতো, তারপর মাছ, মাংস, দই, মিষ্টি বা পায়েস দেওয়া হতো। আমরা সবে 3 নম্বর ডাল খেয়ে 4 নম্বর ডালের জন্য তৈরি হচ্ছি, এমন সময় উত্তরের মাঠ থেকে রে 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 চিৎকার উঠলো, আর মশাল দেখা গেল। পাত ছেড়ে আমরা সবাই ডাকাতি দেখতে দৌড়ে গেলাম। কি করুণ দৃশ্য! 60-70 জন সাকরেদ নিয়ে হালিম এসে গেছে। সকলের হাতেই বিশাল লাঠি, বল্লম, দা, টাঙ্গি, কপালে সিঁদুরের টিপ, খালি গা, মালকোচা করে ধুতি পরা। কিন্তু সব কজনই বুড়ো সুড়ো মানুষ। এত দূর জোর পায়ে এসে আর হল্লা চিল্লা করে সকলেরই দম ফুরিয়ে গেছে। হালিমের হাঁপির টান উঠেছে, তাই সিধু তাকে ধরাধরি করে নিয়ে গিয়ে বারান্দায় বসালো। কয়েকজন ডাকাত উবু হয়ে বসে কাশতে কাশতে বুকের শ্লেষ্মা তুলছে। একজনকে দেখলাম হাতের ভারী কুড়ুলটা আর বইতে না পেরে একজন বরযাত্রীর হাতে ধরিয়ে দিয়ে নিজে ভেড়ে যাওয়া হাতটাকে ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে নিচ্ছে। সিধু অনেকক্ষণ হালিমের বুক মালিশ করে দেওয়ার পর হালিমের হাঁপির টানটা কমলো। তখন হাতের খাঁড়াটা তুলে নিয়ে বলল, এবার কাজের কথা হোক। সিধু হাত জোর করে বলল, তোমার মান মর্যাদা ভুলে যায়নি হে? এই নাও সিন্ধুকের চাবি, দরজা সব খোলা আছে, চলে যাও ভেতর বাড়িতে। তো তাই হলো। হুঙ্কার দিয়ে উঠলো হালিম, সঙ্গে সঙ্গে তার দলবল হুঙ্কার দিল। অবশ্য হুঙ্কারের সঙ্গে সঙ্গেই খক
খক করে কাশিও শুরু হয়ে গেল। কিন্তু বেশ দাপের সঙ্গেই হালিম ভেতরে ঢুকে লুটপাট করতে লাগলো। নিজের বাড়ির যেসব জিনিস চুরি গিয়েছিল সে সবই উদ্ধার করলো হালিম। সিধু আগাগোড়া সঙ্গে রইল হাত জোর করে। হালিম কোনো জিনিস নিতে ভুল করলে সিধু আবার সেটা দেখিয়ে দেয়। ওই কাঁসার বাটিটা নিলে না, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি? ওই যে দেয়াল ঘড়িটা তোমার, চিনতে পারছো না? এইভাবে ডাকাতি নির্বিঘ্নে এবং সাফল্যের সঙ্গে শেষ হলো। সারাক্ষণ দারোগা বাবু পা ছড়িয়ে বসে তামাক টানলেন। সবাই তার হাফ প্যান্টের নিচে বিশাল মোটা মোটা পা, মোটা বেল্ট আর ক্রস বেল্টে বেঁধে রাখা প্রকাণ্ড ভুঁড়ি এবং চোমড়ানো গোফের খুব তারিফ করতে লাগলো। তিনি কাউকে গ্রাহ্য করলেন না। বর বেচারা নিজেকে বাতাস করতে করতে ক্লান্ত হয়ে বসে ঢুলছে। বরযাত্রী সমেত সবাই ডাকাতি দেখছে ঘুরে ঘুরে। ব্যাপারটা শেষ হলে হালিম আর সিধু এসে দারোগা বাবুর সামনে করজোড়ে দাঁড়ালো। দারোগা বাবু হুঙ্কার দিলেন, ঘটনাটা কি হলো বুঝিয়ে বল। এই বুড়ো বয়সে চুরি ডাকাতি করতে যাস, একদিন মরবি। সিধু কাচুমাচু হয়ে বলল, বড় বাবু, চুরি কি আর নিজের ইচ্ছে করতে গেছিলাম? বউয়ের কাছে ইজ্জত থাকে না, সেই ঠেলে ঠুলে পাঠায়। হালিমও বলল, আমারও ওই কথা। দারোগা বাবু হাতের নল ফেলে খুব হাসলেন। সবাই তার হাসিরও প্রশংসা করলো। তারপর বারান্দায় ঠাঁই করে হালিমের দলকে খেতে বসানো হলো। হালিমের অবস্থা ভালো, কিন্তু তার শাকরেদরা সব হা ঘরে। ডাল আর বেগুন ভাজা খেয়ে তারা পাতলোপাট করতে লাগলো। সেই দেখে আমাদেরও মনে পড়লো, আমাদের পাতে এবার 4 নম্বর ডাল পড়ার কথা। আমরা সব দৌড়দৌড়ি করে ফিরে এলাম খাবার জায়গায়, এবং তারপরে গন্ডগোল শুরু হয়ে গেল। অর্ধেক খেয়ে উঠে গেছি। ফিরে এসে হুটপাট করে বসে পড়ার কিছুক্ষণ পরেই সবাই টের পেলাম পাতের গন্ডগোল হয়ে গেছে। কে কার পাতে বসেছি তা ঠিক পাচ্ছি না। যেমন আমার ডান পাশে ছোট কাকা বসেছিল, বাঁয় সুবল। পাতে 1.5 খানা বেগুন ভাজা ছিল, মুড়ি ঘন্টের একটা কানকো। এখন দেখছি ছোট কাকা উল্টো দিকের সারিতে বসে আছে। বাঁ পাশে বিপিন পণ্ডিত, পাতে 8 খানা মোটে বেগুন ভাজা, মুড়ি ঘন্টের কানকোটা নেই, একটা পোটকা পড়ে আছে। সবাই চেঁচামেচি করতে লাগলো, এই, তুই আমার পাতে বসেছিস, চোর কোথাকার! ও মশাই, আপনি তো আমার বাজারে ছিলেন, একই আমার কুমড়ো ভাজা কোথায় গেল, ইত্যাদি। তবু খাওয়াটা সেদিন খুব জমেছিল। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।